এই মুহূর্তে ব্যবসা বন্ধ করে দিলে যেমন শ্রমিক অসন্তোষ শুরু হবে, বাংলাদেশের বেকারত্ব বেড়ে যাবে, অর্থনৈতিক জায়গা স্থমিত হয়ে যাবে। এর জন্য আমরা বিষের উপর বিষ খেয়ে যাচ্ছি। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনতি বিলম্বে এই সেক্টরকে বাঁচাতে হলে ব্যাংক ইন্টারেস্ট কমাতে হবে, কাস্টম দূরত্ব কমাতে হবে, বিদ্যুৎ এবং গ্যাসের লাগাম টেনে ধরতে হবে। গার্মেন্টস সেক্টরের জন্য যারা ডাইরেক্ট এক্সপোর্ট করে তাদের জন্য একটা স্বনির্ভরতা নির্ধারণ করতে হবে এবং তাদের জন্য নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের এই বিজনেস গার্মেন্টস শিল্পটা তো আজকে প্রায় 40 বছরের মতো। এই 40 বছর অনেক মানুষ কিন্তু 40 বছর হায়াতও পায় না। এর আগে তো অনেক পৃথিবীতে বিদে নিয়ে যায়, বিভিন্ন কারণে নিতে হচ্ছে। তো এই গার্মেন্টস শিল্পটা আসলে 40 বছর হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে। আর এই গার্মেন্টস শিল্প যেহেতু টোটাল দেশের অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক দ্রব্যমূল্য অথবা রিসিশন সবাই মিলে যেহেতু গার্মেন্টসটা চলে, আর এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটি এক্সপোর্ট ওরিয়েন্টেড। দেশের বাইরে ধরেন অনেক দেশে ব্যাংক কারাপ্ট হয়ে যাচ্ছে, বায়ার পেমেন্ট করতে পারতেছে না। যেমন করোনাকালীন সময় আমাদের অনেক পেমেন্ট আসে নাই, সেটি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন আপনার পলিসি দিয়েছি, পলিসিগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে না। কারণ পলিসি দ্বারা দিয়ে যায়, তারা কিন্তু ট্রান্সফার হয়ে যায়, তারা কিন্তু প্রমোশন পেয়ে যায়, গভর্নমেন্ট চেঞ্জ হয়। তো সব কিছু মিলে কিন্তু আসলে এই শিল্পকে নিয়ে যে প্রপারলি যে হোমওয়ার্ক করে কাজ করা দরকার, এটা এই পর্যন্ত হয়ে আসে। আপনি দেখেন এই গার্মেন্টস শিল্প একসময় খুব ছোট আকারে চলতেছিল। আপনি এটা ইতিহাসটা সাক্ষী দেয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু মেইনলি গার্মেন্টস শিল্পের উত্থানটা শুরু হয়। কারণ ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি না হলে কিন্তু গার্মেন্টস শিল্প আগাইতে পারতো না। তো এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে মেইনলি এই গার্মেন্টস শিল্পটা খুব অগ্রগতির দিকে এগিয়ে গেছে। এবং এই দীর্ঘ একটা পথ চলার মাধ্যমে দেখেন যখন ফ্লাড হয়, যখন ঘূর্ণিঝড় হয়, তখন কিন্তু চিটাগোং বন্ধ হয়ে যায়। যখন চট্টগ্রামের মধ্যে অনেক মাল গিয়ে পড়ে থাকে, গুডস কিন্তু ওয়ার হাউসে থাকে, ওয়েটিং ফর বায়ার অ্যাপ্রুভাল, ওয়েটিং ফর শিপিং ল্যান্ড। আপনি দেখেন কিছুদিন আগেও কিন্তু কন্টেইনারের অভাবের কারণে অনেক মাল কিন্তু আমরা টাইমলি বায়ার কিন্তু পৌঁছাতে পারি না। এটা ওয়ার্ল্ড ইকোনমির সাথে রিলেটেড। দেখেন ইউক্রেন যুদ্ধ, হুতিদের আক্রমণ, আগে আমেরিকাতে একটা কন্টেইনার পৌঁছতে সময় লাগতো ধরেন 1 হইতে 1.5 মাস, এটা লাগতো 2.5 হইতে 3 মাস। ইউরোপে ধর শিপমেন্ট করতাম আমরা কিন্তু 18 দিন 21 দিনের মাল পৌঁছে যেত। ডিউ টু হুতিদের আক্রমণের কারণে, ইসরায়েল এবং যুদ্ধের কারণে আমাদের এই কন্টেইনার 2 মাস লাগে বুঝতে। এতে করে বায়ার যদি সঠিক টাইমে বুস্টার তার ওয়ারহাউসে না পায়, সে তো অর্ডার ক্যান্সেল করে দেয়। আর যখন বায়ার একটা অর্ডার ক্যান্সেল করবে, ফর এক্সাম্পল আমি সোয়েটার ব্যবসায়ী, আমি নেক্সাস গ্রুপের এমডি, আমার মেইন ব্যবসা সোয়েটার। আমার যদি 1 লক্ষ পিসের অর্ডার ক্যান্সেল হয়, তার এফওবি বিল হয়ে কিন্তু এটা মিনিমাম 7 হইতে 8 লক্ষ ডলার। এই 8 লক্ষ ডলার মধ্যে কিন্তু 7,50,000 কিন্তু ব্যাংক থেকে লোন নেওয়া, বিকজ আমাকে ইয়ার্ড কিনতে হচ্ছে, আমাকে অ্যাক্সেস কিনতে হচ্ছে, স্যালারি দিতে হচ্ছে, কারেন্ট বিল দিতে হচ্ছে, গ্যাস বিল দিতে হচ্ছে, দিয়ে কিন্তু টাকা ইনভেস্ট হয়ে যায়। ফাইনালি আমি হয়তো হরতাল, অবরোধ, আন্দোলন, ফ্লাড, চট্টগ্রাম ফোর্টে কনজেশন, কন্টেইনার পাওয়া যাচ্ছে না, সব কিছু মিলে বায়ারের সেলিং চলে গেছে। বায়ার তোকে সুন্দর করে মাটা ক্যান্সেল করে দিচ্ছি। এই ক্যান্সেল করার সাথে সাথে আমার মাথায় কিন্তু 90 দিন একটা লিমিট পাচ্ছি বায়ার, মানে ব্যাংক থেকে। 90 দিন পর ওভারডিউ ইন্টারেস্ট আসতেছে। আমি কিন্তু ক্যান্সেল করার 8 লক্ষ ডলার কিন্তু আনতে পারতেছি না। এই 8 লক্ষ ডলার যদি ব্যাংক থেকেও লোন দিচ্ছে না আমাকে সরকার, এবং আমাদের কাস্টম বাংলাদেশ ব্যাংক বলে তুমি এলসি করছো, তোমার পেমেন্ট আনাও। তো আমি শিপমেন্ট না করে দিলে কীভাবে আনাবো? এই গুডস আমরা যা থাকে আমরা চেষ্টা করি বিভিন্ন বিক্রি করার জন্য, সেটাতে দাম কমে যায়। যেহেতু আমার ব্যবসা করতে হলে ব্যাংকে আমার পেমেন্ট রিলাইজ করাইতে হবে, আমরা চেষ্টা করি বিভিন্নভাবে এগুলি সেল করে আনার জন্য। যখনই আমি পারি না, তখনই একটা ফ্যাক্টরি যদি 10 লক্ষ 20 লক্ষ মানে বা 25 কোটি টাকা, কারণ 25 কোটি তার বেডলোড হয়ে যায়, এই 25 কোটি নিয়ে দেশের মাথা হলে দাঁড়াইতে পারে না। এটার পাশাপাশি কিন্তু আমি টাইমে শ্রমিকের বাদ দিতে পারছি না, শ্রমিক কিন্তু অসন্তোষ হয়ে যাচ্ছে, আমি কারণ দিতে পারতেছি না, আমার লাইন কিন্তু কেটে যাচ্ছে, গ্যাস বিল দিতে পারছে না, গ্যাসের কেটে দিচ্ছে। আর গ্যাসটা তো শুধু কারেন্ট আর বিদ্যুৎ এবং গ্যাস থেকে কথা বলতে আর একটা পটমে আসবে। কিন্তু বাংলাদেশে আমাদেরকে প্রত্যেক বছর 2 বার 3 বার গ্যাসের দাম এবং বিদ্যুৎ দাম বাড়াচ্ছে। তা আমরা কি প্রকান্তরে মানে নির্বিচ্ছিন্ন গ্যাসের বিদ্যুৎ তো পাচ্ছি না। এটা নিয়ে কিন্তু প্রপারলি কাজ করার কোনো অথরিটি আমি এই পর্যন্ত পাই নাই। যার কারণে আমি আমার অনেকগুলি আলোচনায় বলেছি যে
বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় কিন্তু করা আছে। একমাত্র গার্মেন্টস সেক্টর, যেটাকে বলার সময় বলি যে আমাদের ফরেন কারেন্সির মূল লাইফলাইন, অর্থনীতির মূল লাইফলাইন, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, কথাগুলি বলে যায়। বাট এই গার্মেন্টস সেক্টরকে নার্সিং করার জন্য কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় কিন্তু গড়ে ওঠে নাই। আমি মনে করি যে রুগ্ন শিল্প যে আপনি কথাটা বললেন, আপনার মনে থাকার কথা 2003 অথবা 4 বাংলাদেশে এর আগে একটা ফ্লাড হয়েছিল। ফ্লাডের কারণে অনেক মানুষ চিটাগাং থেকে পানির সাথে বেশি গেছে, যার কারণে অনেকগুলি শিল্প কিন্তু রুগ্ন হয়ে গেছে। তারা কিন্তু রুগ্ন শিল্প সরকার থেকে ইফ আই নট রং 270টা লিস্ট করা হয়েছিল, 270টা ফ্যাক্টরি। এই 270টা ফ্যাক্টরি তাদেরকে যে সার্কুলার দিয়েছিল 1% ডাউন পেমেন্ট দিয়ে তারা বের হয়ে যাবে, এর মধ্যে মনে হয় 60 কি 70 জন বেরোতে পারছে, আর বাকি 200 জন রয়ে গেছে। কিন্তু তাদের লোন এখনও মাফ করা হয় নাই, যেহেতু বাংলাদেশে ব্যাংকারাপসি অথবা এক্সিট প্ল্যান প্রপারলি দেওয়া হচ্ছে না। আর যে এক্সিট প্ল্যানটা দেওয়া হচ্ছে ইতিমধ্যে, এক্সিট প্ল্যানের কথা হচ্ছে যে 10% ডাউন পেমেন্ট দিয়ে 2 বছরের টাকা পে করে মাফ করে দিবে। দেখুন, যেই ফ্যাক্টরিতে 100 কোটি টাকা লোন, যে ফ্যাক্টরি 200 কোটি টাকা লোন, আর এই লোন তো আসলে 200 কোটি না, লোন তো নিয়ে যেতে 50 লাখ অথবা 2 কোটি অথবা 5 কোটি, কিন্তু এটা তো উইথ ইন্টারেস্ট 20 বছরে দাঁড়িয়ে গেছে 200 কোটি টাকায়। 200 কোটি তার লোন না। এখন যে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে এই 10% যা 200 কোটির লোন, 10% আমাকে দিতে হবে 20 কোটি টাকা। 20 কোটি টাকা তো ইন্ডাস্ট্রিটা করা যায়, তার কাছে 20 কোটিতে তো ইন্ডাস্ট্রি করে চালাইতে পারে। এখন এই 20 কোটি টাকা দিয়ে 2 বছরে তার লোন পে করে যাওয়ার কোনো সুযোগ বের কোনো সক্ষমতা বাংলাদেশে নাই বলবো না, পার্সেন্টেজে নাই মধ্যে চলে আসবে। সো আমি মনে করি যে রুগ্ন শিল্পের 270টা লিস্ট হয়েছিল 2002 অথবা 2003, ওই লিস্টটাকে ধরে আনে এবং এই পর্যন্ত বিভিন্ন কারণে দেখেন বাংলাদেশে 178 দিন হরতাল, বাংলাদেশ সরকার পরিবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা, একটি স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকা, তার মধ্যে বাহিরের লোক যারা আছে তাদেরকে ব্যবসায়িক ফ্যাসিলিটি না দেওয়া, সব কিছু মিলে ইতিমধ্যে অনেক কিন্তু আবার রুগ্ন শিল্পে পরিণত হয়ে গেছে। এই তথ্য এখনো গভর্নমেন্টের পুরোপুরি কিন্তু নাই, বিজিবির কাছে কিছুটা আছে। 2 নম্বর যেটা, করোনাকালীন সময়ে কয়জন সার্ভাইভ করতে পারছে? করোনাকালীন সময়ে যে প্রবলেমগুলো হয়েছে, পেমেন্ট রিয়েলাইজ হয় নাই, ডিলে শিপমেন্ট নেওয়া, পেমেন্ট ডিলে আসা, এটা ধরো বাংলাদেশের যে গাইডলাইন আছে, ভাই এই গাইডলাইন দিয়ে তো আর দেশ চলা সম্ভব না। এখানে আপনাকে নেগোসিয়েশন করতেই হবে। অনেকের পেমেন্ট আসে না, বায়ার বলছে দিবে, কমিটেড দেয়নি, আপনি কি করবেন? এই টোটাল জিনিসটাকে নিয়ে যদি বাংলাদেশে যেটা আপনি বলেছেন যে 7,000-এর মধ্যে 4,000-এর মতো গার্মেন্টস শিল্প ছিল, এখন আসলে আমরা গতকালকে বিজিএমইকে সামনে, আপনি জানেন গতকালকে বিজিএমই ইলেকশনকে সামনে রেখে আমরা একটা মিটিং হয়েছে যে অ্যাকচুয়ালি কয়জন এক্সপোর্ট করে। এই এক্সপোর্টের সাথে যারা বিজির ভোটাধিকার পাবে, আমি পরিসংখ্যানের জন্য বলছি, যাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স আছে, যারা হালনাগাদ ট্যাক্স পে করে, যারা কলকারখানা লাইসেন্স আছে, যারা ইউডি করে, এই 4টা ক্যাটাগরিতে ইউডি প্রত্যক্ষ আর পরোক্ষ ইন্টারপোর্টের মাধ্যমে করতে পারেন। এই জিনিসটাগুলি অ্যানালাইজ করে দেখা গেছে মাত্র 1446টা ঢাকাতে যারা সরাসরি এক্সপোর্ট করে, অন্যরা হয়তো এক্সপোর্ট করে তাদের বিভিন্ন পেপারসের প্রবলেম। অ্যাকচুয়াল পরিসংখ্যান কোথায়? গত সরকার 16টি বছর টোটাল বাংলাদেশকে একটা মরিচিকার উপরে রাখা হয়েছে যে আমাদের এক্সপোর্ট কত হচ্ছে, এই ডাটা কিন্তু আমরা পাইনি। এক্সপোর্ট হচ্ছে হয়তো 10 টাকা, দেখানো হচ্ছে 30 টাকা। কী কারণে? দেশের উন্নয়নের জোয়ার দেখানোর জন্য, দেশের উন্নয়ন রোডম্যাপ দেখানোর জন্য। ঠিক সেম কাহিনী কতগুলি ফ্যাক্টরি, এখানে গার্মেন্টস সেক্টর নিয়ে বলবো, অ্যাকচুয়াল যদি হিসাব করেন এক্সপোর্টের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ 3,000-এর উপরে কোনো ফ্যাক্টরি হবে না। এর মধ্যে প্রত্যক্ষ হয়তো আমরা সব কিছু খুঁজে আপনি পাবেন গার্মেন্টস সেক্টরে, রেডিমেড গার্মেন্টস, এখানে 18 থেকে 1900 প্রত্যক্ষ আপনি পাবেন। আর পরোক্ষ বলতে তারা সাব কন্ট্রাক্ট করে, তারা হয়তো নিজেরা এলসি করতে পারতেছে না, অথবা তারা এক্সপোর্ট করতে পারতেছে বিভিন্ন প্রতিবন্ধকতায়, তারা হয়তো আমাদের সাব কন্ট্রাক্ট নিয়ে তারা কাজটা করে। তাহলে কোথায় 4,000, কোথায় 7,000? অ্যাকচুয়াল পরিসংখ্যান কত? বাংলাদেশে ছোটো ছোটো ফ্যাক্টরি আছে, যাদের ট্রেডলেস আছে, ওইটা ধরে তো আপনি এক্সপোর্ট হিসাব করতে পারবেন না। সো যদি এই রুগ্ন শিল্প বলেন,
গার্মেন্টস শিল্প বলেন, সত্যিকার অর্থে ব্যবসা বান্ধব সরকার বলেন, তাহলে এই শিল্পকে বাঁচাতে হলে এই শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করা অত্যন্ত অপরিহার্য বলে আমি মনে করি। এবং যেদিন এই মন্ত্রণালয় গঠন করে প্রপার ওয়েতে সমস্ত পরিসংখ্যান নিয়ে যদি সরকার এই শিল্পের সাথে থাকে, তাহলে আমি মনে করি এই রুগ্ন শিল্পটাও আসবে না, আমাদের সিক বলি সেটাও আসবে না, আমাদের অক্ষমতা বলি সেটাও আসবে না। সক্ষমতা যাচাই করে প্রপার যদি একটা মন্ত্রণালয় সৃষ্টি করে যদি কাজ করা হয়, তাহলে বাংলাদেশের এই যে আমাদের ইন্ডাস্ট্রি কমে আসা, বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়াটা কীভাবে, এগুলি থেকে আমরা রেহাই পাবো বলে আমি মনে করি। না, এটা তো অবশ্যই না যে আমি লোন নিয়েছি, কিন্তু আমি লোন নিয়েছি এটা মানে এটা বংশানুক্রমিকভাবে এটা আমার ছেলে মেয়ে নাতি পুতি তাদের প্রতি এসে যাবে, এটা তো হইতে পারে না। আমি একজন বাংলাদেশের নাগরিক। দেখেন, ব্যাংকে দায় এখানে এক ব্যাংকের না, ব্যাংক আছে, ব্যাংকের ফলে তো বাংলাদেশ সরকার করে। এখানে বন্ডের তো একা দায় না, এটাও কিন্তু বাংলাদেশ সরকার করে। কাস্টম বাংলাদেশ সরকারের আন্ডারে, সবাই কিন্তু সরকারের আন্ডারে। আমি মনে করি ব্যাংকের যে লেগামহীন যে আচরণগুলি, তাদের মন মতো ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া, তাদের মন মতো আপনাকে একটা কথা লেগে তারা যে গ্রাহক এবং ব্যাংকের সমন্বয়ে সুসম্পর্কের ভিত্তিতে পরিচালিত হবে, বা এটি হতে পারে না। একজন ব্যাংকার, ব্যাংকের এমডি ওর চেয়ারম্যান আমাকে পার্সোনালি অপছন্দ করে, যার কারণে আমার তো লোন বন্ধ হয়ে যাচ্ছে, আপনাকে পছন্দ করে আপনার লোন হয়ে যাচ্ছে। এই বৈষম্য বিরোধী আচরণ যদি বন্ধ না হবে, এই সরকারের পদলহন কিনা গত সরকারের পক্ষে যারা ছিল একচাটিয়া ব্যবসা করছে, তাদের কোনো নিয়ম নীতি বালাই নেই, যার কারণে বাংলাদেশ ব্যাংক লুটের কথা আসছে। আজকে আমরা অর্থনীতি সাফারার কেন? এই যে ব্যাংকের দায়বদ্ধতা, কাস্টম দায়বদ্ধতা, অসাধু কিছু কর্মচারীর কারণে দিনকে দিন আমরা ভুক্তভোগী হচ্ছে। বায়ার কিন্তু গুনতেছে 90 ডেজ, বায়ার কিন্তু গুনতেছে 120 ডেজ, বাট এই 90 ডেজের ভিতরে আমার ঈদ পড়বে, চাঁদ পড়বে, জন্মাষ্টমী পড়বে, ঈদে মিলাদনবী পড়বে, হরতাল হবে, অবরোধ হবে, আমরা কিন্তু সময়টা পাচ্ছি না। ব্যাংক কিন্তু আমি ঘুমাচ্ছি, ব্যাংক কিন্তু ঘুমায় না। আমি ঘুমাচ্ছি কিন্তু ব্যাংকের ইন্টারেস্টের চোখ কিন্তু বন্ধ হচ্ছে না। তাহলে এই যে ব্যাংকে এটা সুন্দর স্পষ্ট নীতিমালা গার্মেন্টের জন্য লাগবে। আমি আরেকটি কথা না বললেই নয়, যে আমি মনে করি বর্তমান সরকার বা নির্বাচিত যারা আসবে সরকার, আমরা চাই যে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করলে হয়তো আমাদের কথা বলার জায়গা অনেক বেড়ে যাবে। আরও যে এখানে প্রত্যেককে দায়বদ্ধতার ভিতরে আনতে হবে। আমি ব্যবসা করি বিদায়, আমি দল করি বিদায়, আমাকে আইনের হাতে আনা যাবে না, কথাটা ঠিক না। যারা ব্যবসা করে, যদি গার্মেন্টস শিল্পকে রুগ্ন থেকে বাঁচাতে হয়, তাহলে 3টা বা 4টা স্ল্যাব করা দরকার। যারা 1 টাকা থেকে 50 লাখ টাকা এক্সপোর্ট করবে, তাদের একটা ফ্যাসিলিটি থাকা দরকার। কারণ আমাদের ছোটোকে যদি বড় না করেন, তাহলে বড় ইন্ডাস্ট্রি একসময় তো বড় তো মারা যাবে, তাহলে বড় ইন্ডাস্ট্রি গড়বে কীভাবে? তাহলে আমি মনে করি 1 টাকা থেকে 5 কোটি টাকা একটা স্ল্যাব করুক, 5 কোটি থেকে 20 কোটি স্ল্যাব করুক, 20 কোটি থেকে 100 কোটি স্ল্যাব করুক, 100 কোটি বা 8টা স্ল্যাব করুক। এবং তাদের জন্য পরিকল্পিতভাবে যদি ফ্যাসিলিটাইজ করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, কাস্টম থেকে, এনবিআর থেকে, তাহলে আমার রুগ্ন শিল্প থেকে আমরা বেঁচে বা আমাদের সত্যিকার অর্থে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলা, যে স্বপ্নের জন্য আমাদের এই একটা সুন্দর জবাবদিহি দেশের রাষ্ট্রের যে স্বপ্ন দেখিয়েছেন, বা বর্তমানে আমরা তারেক রহমান যেভাবে বিদ্রোহ বা রাষ্ট্র সংস্কৃতি দিয়েছেন, আমার মনে হয় এই দফাগুলির মধ্যে এইগুলি কিন্তু আছে। যেগুলি প্রপারলি যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে রুগ্ন শিল্পগুলি চিরেই হয়তো দাঁড়িয়ে যেতে পারবে, অথবা তাদের জন্য সঠিক একটা নিয়ম নীতি করে আমাদেরকে যেন এই আজাব থেকে বেরোতে পারি। কারণ ভাই, আমার অপরাধটা কি? আমি তো ব্যবসা করে নিজের অর্থ, শ্রম, মেধা 24 আওয়ার্স জায়গা থাকি আমরা। সেটা কীভাবে? আমার বাংলাদেশ ঘুমাচ্ছে, আমেরিকা জেগে উঠতেছে, আমার বাংলাদেশ রেস্টে যাচ্ছে, ইউরোপিয়ান জেগে উঠতেছে। আমাদের টাইমিংয়ের যে ফ্যাক্টর, এই টাইমিংয়ের ফ্যাক্টরের কারণে কিন্তু 24 ঘন্টা ওয়ার্ক করতে হয়। ওয়ার্ক করে আমি যে 20টি বছর সুন্দরভাবে ফ্যাক্টরি চালালাম, ওয়ার্কার জেনারেশন এমপ্লয়মেন্ট করলাম, বাংলাদেশের অর্থনীতি অবদান রাখলাম, 20 বছরে যে কোনো কারণে আমার একটা বায়ার ব্যাংক আপ হয়ে যেতে পারে, আমার একটা ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে, আমার একটা ফ্যাক্টরিতে যে কোনো কারণে শ্রমিক অসুস্থ হতে পারে, তার কারণে আমি ফ্যাক্টরি সিক হয়ে আমাকে শেষ জীবনটা জেলে গিয়ে পড়তে হবে। আমি তো ব্যাংক ডাকাতি করি নাই, আমি তো দেশে অর্থ লুট করি নাই, আমি তো দেশের জন্য শ্রম দিলাম। আমরা তো বাংলাদেশের অর্থনীতি মুক্তিযোদ্ধা। আমি বারবার বলি, এই বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা
দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে তাদেরকে বাংলাদেশের অর্থনীতির মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি। এটা আমি জিনিসটাকে একটু আপনাদের ব্যাখ্যা করতে হয়। আসলে ব্যাংক ঋণ কিন্তু ছিল 9 থেকে হঠাৎ করে চলে গেলো 11 থেকে 12, এখন 16, 16.5 চলে গেছে। এই 16.5 কিন্তু আমরা চোখে দেখতেছি। 16.5 পরে কিন্তু আরো 2% আছে যেটা সার্ভিস চার্জের মধ্যে নিয়ে যাচ্ছে, এরপরে আরো 2% আছে। যদি 90 দিনের মধ্যে আপনি পে করতে না পারেন তাহলে ওভারডু ইন্টারেস্ট বলেন, তাহলে আসলে 16.5, 17, 18% পড়ে যায়। আমি মনে করি এই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এবং বাংলাদেশে কোনো ব্যবসা 16.5, 18% আমরা ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করে লোন শোধ করতে পারবো, এটা অন্তত আমি বুকে হাত দিয়ে বলি আমি বিশ্বাস করি না। অতএব যদি এগুলিকে লাগাম টেনে ধরা না হয়, ব্যাংকের ইন্টারেস্টে লাগাম ধরা না হয়, কাস্টমের দূরত্ব বন্ধ না করা হয়, ফোটের দূরত্ব বন্ধ করা না হয়, তাহলে আজকে আমরা যেটা বলছি 18 বা 2000, এটা অচিরেই কিন্তু 1000-এর নিচে নেমে আসবে। প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনারা ব্যবসা করতেছেন কেন? ভাই, আমার তো যাওয়ার জায়গা নেই। আমি তো ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে চড়াইতে পারিয়ে আসতেছি। এই মুহূর্তে ব্যবসা বন্ধ করে দিলে যেমন শ্রমিক অসন্তোষ শুরু হবে, বাংলাদেশের বেকারত্ব বেড়ে যাবে, অর্থনৈতিক জায়গা স্থমিত হয়ে যাবে। এর জন্য আমরা বিষের উপর বিষ খেয়ে যাচ্ছি। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনতি বিলম্বে এই সেক্টরকে বাঁচাতে হলে ব্যাংক ইন্টারেস্ট কমাতে হবে, কাস্টম দূরত্ব কমাতে হবে, বিদ্যুৎ এবং গ্যাসের লাগাম টেনে ধরতে হবে। গার্মেন্টস সেক্টরের জন্য যারা ডাইরেক্ট এক্সপোর্ট করে তাদের জন্য একটা স্বনির্ভরতা নির্ধারণ করতে হবে এবং তাদের জন্য নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের ব্যবস্থা করতে হবে। এখন দেখেন, এই মুহূর্তে চলমান ফ্যাক্টরি আমার হাতে আপ টু জুন জুলাই পর্যন্ত অর্ডার নেওয়া আছে। আমার এই মুহূর্তে, আমি পার্সোনালি বললি, আমার এই মুহূর্তে অর্ডার নেওয়া আছে অলমোস্ট প্রায় $2.5 কোটি অর্ডার, $2.5 কোটি অর্ডার নেওয়া আছে, যেটা শিপমেন্ট করতে হবে। অলরেডি ব্যাক টু ব্যাক করে ফেলছি, ব্যাংক লাইবিলিটি বাড়তেছে। এই মুহূর্তে গ্যাসটা যদি গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়, বিদ্যুৎ দাম বাড়িয়ে দেওয়া হয়, আমি তো এই মালটা শিপমেন্ট না করলে আমার তো 150 কোটি মানে 200 কোটি টাকা, এই 200 কোটি টাকা বেড়ে চলে আসবে। আমি 200 কোটি সেভ করার জন্য আমি অন্তত 50 কোটি টাকা আরও লস করে দিচ্ছি। এটাকে বলছি বিষের উপর বিষ খাওয়া, যে আমি ব্যাকে যেতে পারতেছি না, সামনে যেতে পারতেছি না। আসলে আমাদের জন্য একমাত্র সরকারকে এগিয়ে আসতে হবে, দেশের বুদ্ধিজীবীদেরকে এগিয়ে আসতে হবে এবং যারা সুশীল সমাজ তাদেরকে সত্যিটা উপলব্ধি করতে হবে অ্যাকচুয়ালি সেক্টরে কোথায় যাচ্ছে এবং আমরা কীভাবে নার্সিং করতেছি। দেখেন, আমি আরও যদি একটু বলি, আজকে গার্মেন্টস সেক্টরে এত ত্রাহিতি অবস্থা কেন? একমাত্র বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য গার্মেন্টস শিল্পের প্রচুর অবদান রয়েছে এবং বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পের কারণে সারা বিশ্বে একটা জোয়ার উঠতেছে বাংলাদেশে। সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, নট অনলি ইন্ডিয়ার কথা বলবো, আরও যারা আছে প্রতিদিন, তারা কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটিস করতেছে। আপনি দেখেন, এই গত 5ই আগস্টের পরে ইন্ডিয়াতে আপনি তথ্য নিয়ে দেখেন, তারা ইনসেন্টিভ বাড়িয়ে দিয়েছে, তারা তাদের বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে, তারা তাদেরকে বন্ডিং সুবিধা দিচ্ছে। আর আমরা কি করলাম? আমাদের ইনসেন্টিভ কমিয়ে দিলাম। নাই, এখন ইনসেন্টিভ বলতে নাই। আমাদের বন্ডের ফ্যাসিলিটি দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। এখন গত সরকার বলে কে কি করছে এটার উপরে ভিত্তি করে যারা সত্যিকার ব্যবসায়ী তাদের মধ্যে ঢালাভাবে আচরণ করা ঠিক হবে না। সো আমাদের এই যে দেশীয় এবং আরও আপনাকে বলি যে এই যে গত সরকার সে পালিয়ে গিয়েছে, তার পেতার কি সত্যি পালিয়ে গেছে? যারা দেশকে ধ্বংস করেছে, যারা আমাদের মুখের স্বাধীনতা কেড়ে নিয়েছে, যারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদেরও চক্রান্ত আছে কীভাবে আবার শুরু দিয়ে ফেরত আনা যায়। এটাকে বলবো দেশীয়, আন্তর্জাতিকভাবে দেখে সে কোথায় আছে, তাদের একটা চক্রান্ত আছে, ইন্টারন্যাশনালি কিছু চক্রান্ত। সব কিছু মিললে আমাদেরকে বাঁচাতে হলে, এই রুগ্নশিল্প শুধু উঠাতে হলে আপনাদেরকে, সরকারকে এবং আপনাদেরকে, মিডিয়াকে আমাদের পাশে দাঁড়াতে হবে। তাহলে আমরা অর্থনীতি বাংলাদেশকে সমৃদ্ধিশালী একটা দেশ গড়ার জন্য আমরা সরকারের সহায়তা করতে পারবো।